তাই কর ভাই, এই জীবন রেখে কি লাভ? এত প্রেমিকের ভিড়ে আমি হারিয়ে গেছি। টিডি পোকা ইফাতের হলে আমার কি হবে? ইফাত এনাজের সামনে এসে বলল। তোমার কি হয়েছে ভাইয়া? এনাজ ওর দিকে ইনোসেন্ট ফেস করে বলল। এখনো কিছু হয় নাই ভাই, তবে খুব শীঘ্রই আমি চাঁদের দেশে পাড়ি দেবো। নিজের উপর রাগ উঠতেছে। এই জীবন রেখে কি করব? যদি 10 বছরের বাচ্চা ছেলে আমাদের থেকে হ্যাডফোনস হয়। আমি এদের কথা শুনে হাসতে হাসতে তন্নির ওপর পড়ে গেছি। তন্নি কিছুটা দম নিয়ে বলল। জানো ভাইয়া, আজকে নুভাবু কি করছে? আমি ওর মুখ আটকে ধরে বললাম, চুপ, একটা কথাও বলবি না। এনাজ উৎসুক চোখে সোফায় 2 পা উঠিয়ে বলল। টিডি পোকা ওর মুখ ছাড়ো। আমি রাগ দেখিয়ে বললাম, ছাড়বো না। কি করবেন? ইফাত 2টা চুমু দিচ্ছে, আমি 4টা দিব। তার কথা শুনে তন্নির মুখ ছেড়ে আমি একটা ভেঙচি কাটলাম। ইফাত কাঁদো কাঁদো ফেসে এনাজের হাঁটুতে মারতে মারতে বলল। আমার বউয়ের আমি চুমু দিব, তুমি দিবা কেন? তুমি ওর সামনে যাইবা না। এনাজ 2 হাতে ওর হাত আটকিয়ে বলল। না ভাই, কিছু করবো না, আমি তো এমনি বলছিলাম। আসলে আমি একটা কথা বলি। ইফাত মার থামিয়ে জিজ্ঞেস করলো। কি কথা? শোনো ইফাত, তোমার বউ আমারও বউ, কিন্তু আমার বউ তোমার ভাবি। আচ্ছা। ইফাত মাথা হেলিয়ে সম্মতি প্রকাশ করলো, কিন্তু কিছু সময় পর চিৎকার করে বলল। না, আমার বউ শুধু আমার, আর কারো না। এনাজ তায়াং ভাইয়ের দিকে তাকিয়ে বলল। ভাই যা করো জলদি করতে হইব, অবস্থা বেগতিক। নয়তো দেখা যাবে আমার আগে আমার বউকে অন্য কেউ নিয়ে পালাইব। এত প্রেমিক দেখে আমারই ভয় লাগছে। কবে জানি বাতিলের খাতায় আমার নাম উঠে যায়। আর দেরি করবো না আমি, তুই ব্যবস্থা কর, আগামীকাল আমি সব জানিয়ে দেবো। এদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। তায়াং ভাইয়া এনাজের কানে কানে কি জানি বলল। তারপর ভাইয়া তন্নিকে জিজ্ঞেস করলো। তুই কি জানি বলতে চাইছিলি? আমি তন্নিকে ইশারায় চুপ করতে বললাম, কিন্তু তন্নি শয়তানি হাসি দিয়ে তায়াং ভাইয়াকে বলল। আজকে কলেজ থেকে আসার সময় একটা চিকনা ছেলে নুভাবুর মোবাইল নাম্বার চেয়েছে। এনাজ চোখ দুটো বড় বড় করে জিজ্ঞেস করলো। তারপর তন্নি আমার দিকে তাকিয়ে মুখ টিপে হেসে বলল। সামনের দেওয়ালে ছিল কলিকাতা হারবালের পোস্টার। নুভাবু ওই চিকনা ছেলেরে কলিকাতা হারবালের নাম্বার দিয়ে দিছে। এনাজ চোখ দুটোকে উল্টিয়ে জিজ্ঞেস করলো। সিরিয়াসলি? তন্নি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে হাসতে লাগলো। আমি তন্নির দিকে খাইয়া ফেলামু লুক দিয়ে মুড়ি চাবাতে লাগলাম। মনে হচ্ছে মুড়ি নয়, তন্নিকেই চিবাচ্ছি। হাসি ঠাট্টায় সবার মুড়ি খাওয়া শেষ। সিফাত দৌড়ে ওদের বাসায় চলে গেল, কিন্তু ইফাত, তায়াং ভাইয়া ও এনাজের মাঝখানে বসে আছে। ওরা কি জানি নিয়ে কথা বলছে। আমি বোলটা বেসিনে রেখে হাত ধুয়ে নিলাম। তারপর বোল ধুয়ে উপর করে রেখে ড্রয়িং রুমে যেতে ইফাত দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। ওর কাণ্ডে আমি শকড। এনাজ বুকের বাম পাশে হাত রেখে কাঁদো কাঁদো মুখে বলল। ভাই এমন করে ধরিস না, কলেজে ফাইটটা যাইতেছে। বুকের বাম পাশে চিন ব্যথাও শুরু হয়েছে। খুব শীঘ্রই বোধহয় আমি স্ট্রোক করবো। তো এইভাবে ওকে ধরে রাখলে আমি বোধহয় বেশি সময় বাঁচবো না রে ভাই। ওরে ছেড়ে দে ভাই। এনাজের কথায় তায়াং ভাইয়া সোফায় লুটোপুটি খেয়ে হাসছে। আমি ইফাতকে ঝাটকা মেরে ছাড়িয়ে নিলাম। তন্নিও হাসতে হাসতে শেষ। এনাজ তন্নিকে বলল। ও একটু পানি দে, শিওর আজ আমি হার্ট অ্যাটাক করবো। তোরা মিলিয়ে নিস আমার কথা। ইফাতের ডান কান মুলে দিয়ে বললাম, এসব কি? হ্যাঁ? ইফাত দাঁত কেলিয়ে বলল। বউকে জড়িয়ে ধরলে ভালোবাসা বাড়ে। এনাজ সবেই মুখে পানি নিয়েছিল খাওয়ার জন্য। ইফাতের কথা শুনে বিষম খেলো। মুখের পানি সব তায়াং ভাইয়ের উপরে পড়ে গেছে। তায়াং ভাইয়ের সেদিকে খেয়াল নেই। সে তো হাসতে হাসতে বোধহয় আজকে শহীদ হয়ে যাবে। আমি ইফাতকে ধমক দিয়ে বললাম, কে বলছে তোকে এসব? আমি বাংলা ছবিতে দেখেছি, সাকিব খান বলেছিল এই কথাটা। তন্নি পেট ধরে বলল। এবার তোমরা একটু থামো, আর হাসতে পারছি না। কি শুরু করছো তোমরা? এনাজ গ্লাস থেকে পানি নিয়ে নিজের মাথার তালুতে পানি ডলতে লাগলো। বিষম খেয়ে তার অবস্থা নাজেহাল। বেচারার মুখ লাল হয়ে গেছে। আর আমি আপাতত কোমায় আছি। সেখানে থেকে ফিরলে বাকি কাহিনী বলবনি। তন্নি আজ 2 ক্লাস করে কোথায় জানি চলে গেল। আমাকে ভালো মন্দ কিছু বললো না, শুধু বলল চলে যাচ্ছি। তারপর রাস্তার দিকে ছুটলো। ওর এমন অদ্ভুত আচরণে আমি একটু নয় বরং অনেক বেশি অবাক হয়েছি। কলেজ ছুটি হয়েছে মিনিট 10 আগে।
শারমিনকে বিদায় জানিয়ে গেট পার হতেই এনাজের সাথে দেখা। বাইকের পাশে দাঁড়িয়ে রনকের সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। আমি তাদের সামনে যেতেই রনক বড় করে একটা সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন ভাবি? ভাবি ডাক শুনে বিস্মিত চোখে রনককে জিজ্ঞেস করলাম, ভাবি? কে ভাবি? এনাজ ওর দিকে তাকিয়ে চোখ গরম করতেই বেচারা থতমত খেয়ে বলল, ওহ সরি, বড় আপু হবে। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন যাচ্ছে আপনার? বিন্দাস। তা আপনি আজকাল থাকেন কোথায়? কেন, বাসায়? আরে ধুর, তা না, আপনাকে যে আজকাল কলেজে দেখি না, তাই জিজ্ঞেস করলাম। প্রয়োজন ছাড়া খুব বেশি একটা আসি না। গত সপ্তাহে মোবাইল চালাতে চালাতে রাস্তা পার হতে গিয়ে মেন হলে পড়ে গেছিলাম। পায়ে ভীষণ ব্যথা পেয়েছি। বাসায় ফুল রেস্টে ছিলাম, তাই এতদিন দেখেননি। একদম ঠিক হয়েছে, রাস্তা পার হওয়ার সময়ও কি মোবাইল চালাতে হয়? এবার বুঝুক খেলা। হ্যাঁ, আমি নিজেও স্বীকার করি দোষ আমার। আচ্ছা আসি তাহলে। এনাজ ভাই আসছি। আজ আবার বিকেল 3টায় আমাদের ছাত্র সংসদের মিটিং আছে, তার বন্দোবস্ত করতে হবে। এনাজ ওর কাঁধে হালকা চাপড় মেরে বলল। সাবধানে যাস। রৌনক হালকা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে কলেজের ভেতরের দিকে চলে গেল। আমি এক পলকে সেদিকে তাকিয়েছিলাম। এনজিও সংস্থা চোখের সামনে তুড়ি বাজাতেই আমার ধ্যান ভাঙল। এই যে মিস টিটি পোকা, হারালে কোথায়? কই, কোথাও না। আজ হঠাৎ আপনি এখানে? কেন আসতে পারি না? তা কখন বললাম? চলো আমার সাথে। কোথায়? আজ আমি আমার ভালোবাসার মানুষটিকে প্রপোজ করব, তুমিও আমার সাথে থাকবে। কথাটা শোনার সাথে সাথে সারা শরীরের পশম দাঁড়িয়ে গেল। মনের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। অবিশ্বাস্য চোখে এনাজের দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছে আমি ভুল শুনেছি। এক্ষুনি এনাজ বলবে, আসলে তেমন কিছু নয়, তোমার সাথে মজা করছি। কিন্তু আমার ভাবনা ভুল করে দিয়ে এনাজ আমাকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি হলো, চলো। আমি যাব না। কেন? আমার শরীরটা ভালো লাগছে না। সে কি কথা? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? কোনো সমস্যা হয়েছে কি? এমনি ভালো লাগছে না, আমি বাসায় যাব। না, এটা তো হতে পারে না। তুমি সেদিন কফি হাউসে বলছিলে আমাকে সাহায্য করবে, এখন পালাতে চাইলে তো হবে না। তোমাকে আমার সাথে যেতেই হবে। তুমি সব ব্যবস্থা করবে বলে আমি কিছু করতে চাইছি না, আর এখন এরকম কথা তো আমি মানছি না। প্লিজ আমাকে জোর করবেন না, আপনি যান। আপনাদের নতুন জীবনের জন্য শুভ কামনা রইল। এটা কিন্তু ঠিক নয় টিটি পোকা, তুমি কিন্তু তোমার কথার খেলাপ করছো। তুমি বলেছিলে প্রপোজ করার সময় তুমি আমার সাথে থাকবে, তাহলে এখন না যাওয়ার কথা কেন আসছে? আহত চোখে তার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু সে কি জানে আমার ভেতরটা পুড়ে যাচ্ছে? সেই পোড়া গন্ধ তার নাকে যাচ্ছে না, যাবে কি করে? সে তো অন্য কাউকে ভালোবাসে, তাহলে কেন আমাকে তার প্রতি দুর্বল করলো? আবারও কষ্ট পাওয়ার জন্য? এনাজ আমার কোনো কথা শুনলো না, হাত ধরে টেনে নিয়ে বাইকে বসিয়ে দিল। আমার চোখের পানিগুলো টলমল করছে। এই বুঝি অবাধ্য হয়ে ঝরে পড়বে। আজ তার কাঁধে হাত দেওয়ার মতো সাহসটা আমার হচ্ছে না। কাপা কাপা হাতে তার কাঁধে হালকা করে হাতটা রাখতেই উনি বাইক চালু করলো। সময় এখন বিকেল 3:30টারও বেশি হবে। এই এনাজের হাবভাব আমার সন্দেহজনক লাগছে। সেই দুপুর 2টোর দিকে আমাকে কলেজ থেকে নিয়ে আসলো, তারপর একটা রেস্টুরেন্টে বসে দুপুরের খাবার খেলো। কিন্তু আমার গলা দিয়ে কি খাবার নামে? তবুও মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে রেখে কোনো রকম খেয়ে উঠি। তারপর আবার বাইকে করে রওনা দিলাম। নদীর পাড়ে এসে বাইক থামলো। যতদূর চোখ যায় নদীতে টলটলা পানি। নদীর পাড়টা বালি আর বালি, সেখানে থোকায় থোকায় সাদা কাশফুল ফুটে আছে। পরন্ত রোদের আলোতে চারিদিকটা অনেক সুন্দর লাগছে। অন্য সময় হলে আমি খুশিতে টিডি পোকার মতো লাফাতাম, কিন্তু এখন সেই মুডে নেই। মনটা ভীষণ খারাপ। এনাজ বাইক থেকে নেমে কারোর সাথে মোবাইলে কথা বলল। তারপর কথা বলতে বলতে আমার হাত ধরে হাঁটতে লাগলো। একবার হাত সরিয়ে নিলেও আরেকবার নিজে আমার হাত টেনে নিয়ে শক্ত করে ধরে হাঁটতে লাগলো। আমি আর কোনো দ্বিধা করলাম না। ঝড়ঝরা বালুতে হাঁটতেও বিরক্ত লাগছে। রোদ না থাকলেও বালু বেশ গরম। ছনের চালা বিশিষ্ট একটা ছোট্ট ঘরের কাছে এসে থামলাম। শুধু ছনের চাল আছে, আর কিছু নেই। বাঁশের সিঁড়ি দেয়া বেশ উঁচু জায়গাটা। এনাজ খুব সাবধানে আমার হাত ধরে সেখানে নিয়ে গেল। আমি আশেপাশে কাউকে না দেখে জিজ্ঞেস করলাম,
তায়েং ভাইয়া, আপনার বন্ধু কাউকে দেখছি না যে, তারা কোথায়? এক্ষুনি চলে আসবে। মিনিট 2 পর আমার মাথার উপর ফুলের পাপড়ি আর জড়ি পড়তে লাগলো। ওপরে তাকিয়ে দেখি মাথার উপরে থাকা বেলুনগুলো আপনা আপনি ফেটে আমার গায়ের ওপর ফুলের পাপড়ি জড়ি পড়ছে। মন খারাপ থাকায় উপরের দিকেও খেয়াল হয়নি। একসময় হই হই করে 3 জন এসে হাজির। তায়াং ভাইয়া, ওয়াহিদ ভাইয়া, তাদের সাথে রনককে দেখে বেশি খুশি হলাম। আমি রনককে জিজ্ঞেস করলাম, আপনার না মিটিং আছে, তাহলে আপনি এখানে কি করেন? রনক শয়তানি হাসি দিয়ে বলল, বড় ভাই তার ভালোবাসার মানুষকে প্রপোজ করবে আর আমি থাকবো না, তা কি হয় বলো? আমি কোনো উত্তর দিলাম না। আমার কিছুই ভালো লাগছে না। আমাদের দুজনকে 1 গ্লাস করে ঠান্ডা লাচ্ছি দিল। আমি ধীরে ধীরে সেটা খাওয়া শেষ করলাম। তারপর সেখান থেকে নেমে নদীর পাড়ে নিয়ে গেল। সেখানে লাইন বাই লাইন কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলাম। ইমরান হাশিম ভাইয়া, শাহিদ ও রায়হান ভাইয়া হাতে বড় একটা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। আমার একবার মনে হচ্ছে এসব আমার জন্য, আবার মনে হয় না আমার জন্য নয়। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আপনার ভালোবাসার মানুষটাকে যে দেখছি না? এনাজ মুচকি হেসে বলল, চলতে থাকো, তাহলে দেখতে পাবে। তায়াং ভাইয়া মুখ টিপে হেসে বলল, কি রে শাকচুনি, কেমন লাগছে? আমার আবার কেমন লাগবে, এসব তো আমার জন্য নয়। কথাটা বলে মুখ গোমড়া করে রাখলাম। তায়াং ভাইয়াকে বলতে ইচ্ছে করছিল, ভেতরটা পড়ে যাচ্ছে আমার, কিন্তু বলা হলো না। সামনে যেতেই শারমিন ও তন্নিকে দেখে বড়সড় একটা ঝাটকা খেলাম। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কিরে তোরা এখানে? শারমিন ভ্রু নাচিয়ে বলল, সারপ্রাইজটা কেমন লাগলো? তুই না বাসায় চলে গেলি? আবার চলে এসেছি। ওদের হাতেও একই রকম সাদা শক্ত হার্ড কাগজ, সম্ভবত তাতে কিছু লেখা, কিন্তু উল্টো করে রাখায় কিছু দেখা যাচ্ছে না। আমি তন্নিকে জিজ্ঞেস করলাম, কাগজে কি লেখা? তন্নি মুখ ভেঙচি দিয়ে বলল, দেখাবো না? ভাইয়ার ভালোবাসার মানুষের আগে এগুলো কেউ দেখতে পারবে না। ও। নদীর দিকে চোখ যেতেই ফুলের সজ্জিত একটা নৌকা দেখতে পেলাম। নৌকার কিনারে ও ভেতরে নানা ফুলের সমাহার। এনাজ আমার 1 হাত ধরে নৌকায় উঠালো। আমি বোকার মতো সবকিছু দেখছি, কি হচ্ছে কিছুই বোধগম্য নয়। এনাজকে জিজ্ঞেস করলাম, আমাকে এখানে নিয়ে এলেন কেন? এনাজ কথার উত্তর না দিয়ে নৌকার উপর থেকে সবার মতো হার্ড কাগজটা নিয়ে 1 হাঁটু মুড়ে বসে আমার দিকে মেলে ধরলো, আর 1 হাতে কতগুলো গোলাপ বাড়িয়ে দিল। কাগজে থাকা লেখাটা পড়ে আমার চোখ দুটো বেরিয়ে যাওয়ার উপক্রম। পেছনে তাকিয়ে দেখি সবাই হাসছে, আর তাদের হাতের কাগজেও সেম লেখা। অবিশ্বাস্য চোখে সবার দিকে চোখ বুলিয়ে এনাজের দিকে তাকালাম। এনাজ কাতর গলায় কাগজে লেখা কথাটাই বলল, নোহা, will you be my পোলাপাইনের আম্মা? এনাজ কথাটা বলার সাথে সাথে সবাই একসাথে ওহো বলে উঠল। পার্টি স্প্রে দিয়ে পুরো সাদা ভূত বানিয়ে দিল আমাদের দুজনকে। আমি এখনো শকটে আছি। আমি বোধহয় জেগে জেগে স্বপ্ন দেখছি। নিজের গায়ে জোরে একটা চিমটি মারলাম, না স্বপ্ন দেখছি না। বেচারা আমার উত্তরের আশায় এখনো উৎসুক চোখে আমার দিকে তাকিয়ে আছে। এত কিছু তাহলে আমার জন্য ছিল, আর এনাজের ভালোবাসার মানুষটা আমি। এত কিছু দেখে আমি পুরো শিওর হতে পারলাম না, কিন্তু এখন আমার খুশি হওয়ার বদলে রাগ লাগছে। আমি ভেবেছিলাম সে অন্য কাউকে ভালোবাসে, তাই এত কিছু এনজয় করতে পারিনি। এখন উনি সারপ্রাইজ দিল তো দিল, পুরো মাটি করেই দিল। আগে একটু বললে কি হতো, তাহলে কি এত আনন্দ নষ্ট করতাম আমি? আমার এখন হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে করছে। দাঁতে দাঁত চেপে তায়াং ভাইয়ের দিকে তাকিয়ে কটমট করে বললাম, ভাই তোরা শুরু করছিস কি? আমাকে আগে থেকে অল্প একটু জানালে কি হতো? নয়তো আমি এত সুন্দর সুন্দর মোমেন্টগুলো কি মন খারাপ করে বরবাদ করতে পারতাম? এখন তোরা আমারে 1 গ্লাস আনারস, না থরি দুধ আর সাথে আনারস দে, খাইয়া চিত হইয়া ভ্যাটকাইতে ভ্যাটকাইতে মইরা যাই। নোহা, will you be my পোলাপাইনের আম্মা? আমার কথা শেষ হতেই এনাজ আবারও তার বিখ্যাত উক্তিতে আমাকে জিজ্ঞেস করলো। আমি একবার সবার দিকে কটমট করে তাকিয়ে এনাজের দিকে তাকালাম। এতদিন আমি জানতাম প্রপোজ করে ডু ইউ লাভ মি, উইল ইউ ম্যারি মি বলে। আজ প্রথম এমন আজব স্টাইলের প্রপোজ দেখলাম। সোজা পোলাপানের আম্মা। আমার সাথে থাকতে থাকতে কি তারও মাথা খারাপ হয়ে গেল নাকি? আসলেই ভাবার বিষয়। ভালোবাসা বিয়ের কথা না বলে শুধু বাচ্চা কাচ্চা চিন্তা। এত অ্যাডভান্স হতে কে বলেছে? এরাজ মুখটা কাচুমাচু করে বলল,
গতকাল ইফাতের যা কাণ্ড দেখলাম তাতে আমি আর দেরি করতে চাইনি, সোজা প্রপোজ করে দিলাম। ওই পিচ্চি বলা তোমার পিছনে যেভাবে আঠার মতো লেগেছে তাতে আমার তো ভয় হচ্ছিল তুমি আবার ওকে মেনে না নাও, তাহলে আমার কি হবে বলো তো। আমি কপাল কুঁচকে জিজ্ঞেস করলাম, আপনার যখন ভালোবাসা বিয়ে ছাড়া বাচ্চা দরকার তাহলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিন, নয়তো অনলাইন থেকে অর্ডার করুন, কিংবা আল্লাহর কাছে চান, ওপর থেকে টুপ করে ফেলে দেবে। তায়াং ভাই আমাকে ধমক দিয়ে বলল, এত কথা পেঁচাচ্ছিস কেন? ও যা জিজ্ঞেস করেছে তার উত্তর দে। আমি ডান হাতের নখ কামড়িয়ে তায়াং ভাইয়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললাম, বাচ্চা যে আকাশ থেকে টুপ করে পড়ে তা তোরা জানিস না কেন? ওই গল্পটা শুনিসনি? সবাই আমার দিকে বিস্মিত চোখে তাকালো। আমার এমন আজব কথাবার্তা শুনে তারা যে অবাক প্লাস রেগে যাচ্ছে তা আমি জানি। তবে আজ আমি কিছুতেই এনাজের প্রপোজ অ্যাকসেপ্ট করব না। আমার আনন্দ মাটি করে সারপ্রাইজ দিল, আর একটু হলে আমি কান্না করে দিতাম। এবার বুঝবে মজা। আগে থাকতে একটু জানালে কি হতো? সবাই একসাথে জিজ্ঞেস করলো। কোন গল্প? আমি হাই তুলে বললাম, বলছি, তবে আগে একটু বসে নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। এনাজের দিকে তাকিয়ে বললাম, নৌকার মাচা ভালো তো? এনাজ একবার রেগে তাকালো। আমি তার দৃষ্টি উপেক্ষা করে আরাম করে 2 পা মুড়ে নৌকার ওপর বসে পড়লাম। তারপর বললাম, তোমরা চাইলে বালিতে বসে পড়ো, যদি তোমাদের ইচ্ছে হয় আর কি। এত মানুষ তো আর এই ছোট্ট নৌকায় জায়গা হবে না। রনক মুখটাকে নিস্তেজ করে বলল, আমি আগেই বলেছিলাম তায়াং ভাই, আপনার বোন দেখেন আজকের এত সুন্দর একটা মোমেন্টকেও 13টা বাজিয়ে দিবে। এবার বিশ্বাস হলো তো? শারমিন বিরক্তির সাথে বলল। নোভা, তুই কি শুরু করছিস? আমি ঠোঁট উল্টিয়ে বললাম, আমি আবার কি করলাম? আমি তো একটা গল্প বলতে চাইছিলাম, কিন্তু তোরাই শুনছিস না। তায়াং ভাইয়া রেগে বলল, তুই গল্পের গুষ্টি গিলাই, এনাজের প্রপোজালের উত্তর দে। আমি হুমকি সুরে বললাম, একদম আমার সাথে রাগ দেখাবি না, চুপচাপ আমার গল্প শোন, নয়তো তোর বন্ধুকে কিন্তু রিজেক্ট করে দিব। এনাজ তায়াংকে বলল, চুপ কথা, ওকে বলতে দে, ওকে দিয়ে বিশ্বাস নাই। তারপর যদি সত্যি আমায় রিজেক্ট করে দেয় তখন কি হবে? টিটিপোকা, তুমি বলো। আমি অনুমতি পেয়ে খুশি হয়ে গেলাম। তায়াং ভাইয়ার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে বলতে শুরু করলাম। এক ছোট বাচ্চা ছেলে তার মাকে জিজ্ঞেস করলো, আম্মু, আমি কিভাবে হলাম? তার মা মুচকি হেসে বলল, আমি একটা টবে ছোট্ট একটা বীজ বুনেছিলাম। তারপর সেটাকে প্রত্যেকদিন পানি দিতাম, যত্ন নিতাম, আর আল্লাহর কাছে একটা ছেলে বাবু চাইতাম। একদিন গিয়ে দেখি টবের মধ্যে তুমি শুয়ে শুয়ে কাঁদছো। আল্লাহ তোমাকে আমার কাছে এভাবেই পাঠিয়েছে। ছোট বাচ্চাটা এসব কথা মনোযোগ সহকারে শুনল। সেদিন বিকেলেই তাদের বারান্দায় থাকা টবে একটা ছোট বীজ লাগিয়ে দিল। পরের দিন বিকেলে সে পানি দিতে গেল, গিয়ে দেখে টবের ওপরে মাঝারি সাইজের একটা ব্যাঙ বসে আছে। তাকে দেখে বাচ্চাটা রেগে গেল। ইচ্ছা করতেছে তোরে আচার দিয়ে মাইরা ফেলাই, কিন্তু কেমনে মারি? তুই তো আমার পোলা, বাবা হয়ে তো আমি সন্তানকে মারতে পারি না। আমার গল্প এখানেই শেষ। এনজিও সংস্থা আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, তাহলে আপনার আর পোলাপানের আম্মাকে খুঁজতে হবে না। আমার গল্প শুনে সবাই মুচকি হাসতে লাগলো। শারমিন তন্নি হো হো করে হাসছে। তন্নি বলল, এটা কি ছিল নোভা আপু? টবে বীজ বুনলে বাচ্চা হয়, আজকে প্রথম জানলাম। এসব গল্প তোমার দ্বারাই সম্ভব। আমি দাঁত বের করে শয়তানি হাসি দিয়ে বললাম, ধন্যবাদ। তন্নি হাসি থামিয়ে বলল, আমি শিওর ওই পিচ্চি ছেলেটা ইফাত, কারণ ওই পিচ্চি এত অ্যাডভান্স। এনাজের দিকে তাকিয়ে দেখি সে এক হাত মাথায় দিয়ে 2 পা ছড়িয়ে নৌকার উপর বসে আছে। তায়াং ভাইয়া সবাইকে উদ্দেশ্য করে বলল, চল তো সবাই, ওদের একটু একা কথা বলতে দে। ভাইয়ার বলাতেই একে একে সবাই চলে গেল। কিছু সময় কেউ কোনো কথা বললাম না। আমি নৌকার ওপর থেকে একটা গোলাপ ফুল নিয়ে মনোযোগ সহকারে তার পাপড়ি ছিঁড়তে লাগলাম। নীরবতা ভেঙে এনাজ প্রথমে আমাকে বলল, টিটিপোকা, বলুন। আমাকে অ্যাকসেপ্ট করে দাও না প্লিজ। এত সহজে না। খুব সহজে আমাকে পেয়ে গেলে আমার মূল্য বুঝবেন না। আগের জনের মতো অবহেলাও করতে পারেন। আপনাকে আমি অ্যাকসেপ্টও করবো না, আবার রিজেক্টও করবো না। আপনি ঝুলে থাকবেন, বাদুড়ের মতো ঝুলতে থাকুন। দেখি আপনি আমাকে কতটা ভালোবাসেন। আপনার ভালোবাসার পরীক্ষাও হয়ে যাবে।
দেখো, আমি কিন্তু তোমার অতীতের সব কিছু জানি। আমার তোমার অতীত নিয়ে কোনো মাথায় ব্যথা নেই, তুমি শুধু আমার হলেই চলবে। পাওয়ার আগে সবাই এরকম ডায়লগ ছাড়ে। আমি ডায়লগ ছাড়ছি না, সত্যি বলছি। আচ্ছা, এটা সত্যি কথা বলবে? বলেন। তুমি কি আমায় একটুও পছন্দ করো না? সত্যি বলবো নাকি মিথ্যা বলবো? অবশ্যই সত্যি বলবে। আপনাকে আমার ভালো লাগে, তবে সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছে কিনা তাতে আমার ডাউট আছে। তাহলে অ্যাকসেপ্ট করতে সমস্যা কি? ওই যে বললাম, খুব সহজে পেয়ে গেলে আমার মূল্য বুঝবেন না, বরং আমাকে সস্তা ভাববেন। তাছাড়া আরও দুটো কারণ আছে। কি? আপনি যেদিন দেশে আসছেন সেদিন এয়ারপোর্টে কিন্তু আমাকে ইনসাল্ট করেছিলেন, আমাকে অ্যাটিটিউড দেখিয়েছেন, যেটা আমার ভীষণ খারাপ লেগেছিল। আমি মনে মনে সেটা জমিয়ে রেখেছি। এনার শুকনো মুখ করে জিজ্ঞেস করলো, কি করছি আমি? এখনই ভুলে গেছেন? আপনি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়েছিলেন, তখন আমি হাত মেলানোর আগে আপনি তন্নির সাথে হাত মিলিয়ে ফেলেছেন। আমার সেটা অনেক খারাপ লাগছে, আমার প্রেস্টিজে লেগেছে। তাছাড়া আপনি একবার আমার দিকে তাকানোনি। বাপরে কি অ্যাটিটিউড! এখন থাকেন আপনার অ্যাটিটিউড নিয়ে। আমি আপনাকে অ্যাকসেপ্ট করব না তো। সেই মাসখানেক আগের কথা এখনো মনে রেখেছো? মেয়েরা এমনই, যে বিষয়টা তাদের প্রেস্টিজে লাগে সেটা সারা জীবন মনে রাখে, আর সুযোগ পেলে সেটার সুদ শুদ্ধ উসুল করে। আমি তোমার সাথে হাত মেলাতে চেয়েছিলাম, কিন্তু মনে হঠাৎ শয়তানি বুদ্ধি জাগলো, তাই তোমার সাথে না মিলিয়ে তন্নির সাথে হাত মেলালাম। আর তোমার দিকে আমি তাকাইনি, তা কে বলেছে? গাড়িতে না হলে 20-30 বার আমি তোমার দিকে তাকিয়েছি, সেটা কি তুমি দেখেছো? ভালো করছেন, এবার বসে থাকেন। এবার দ্বিতীয় কারণ বলো। আমাকে এত বড় সারপ্রাইজ দেবেন তা আগে বললেন না কেন? আমি মন খারাপের জন্য কোনো কিছু উপভোগ করতে পারিনি। আমি ভেবেছি আপনি হয়তো অন্য কাউকে পছন্দ করেন। আমার ভীষণ খারাপ লাগছিল যখন আপনি বললেন আপনার ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন, তখন আমার অনেক কান্না পাচ্ছিল। মনে যে আমি কি বলে দিয়েছি নিজেও জানি না। যখন হুঁশ এলো তখন জিহ্বায় কামড় দিয়ে এক হাতে মুখ ঢেকে ফেললাম। এনাজ মুচকি হেসে আমার দিকে এগিয়ে এলো। তাকে এগিয়ে আসতে দেখে আমি পেছন দিকে হেলে পড়লাম। উনি মিটমিট করে হাসতে হাসতে বলল, তুমি আমাকে ভালোবাসো? আগে ডাউট ছিল, এখন শিওর হলাম। একটুও না। আপনাকে আমার ভালো লাগে। ভালো লাগা আর ভালোবাসা এক না। তুমি আমাকে ভালো না বাসলে প্রপোজের কথা শুনে কখনোই মন খারাপ করতে না, কিন্তু তোমার চোখ পানিতে টলমল করতো না। আমি কিন্তু বাইকের আয়নায় দেখেছিলাম তুমি উপর দিকে তাকিয়ে চোখের পানি নিচে না পড়াতে ব্যর্থ চেষ্টা করছিলে। একদম না, আমি আপনাকে ভালোবাসি না। দূরে যান, অস্বস্তি লাগছে। তুমি আমাকে ভালোবাসো, সেটা তুমি স্বীকার না করলেও আমি জানি। আর যদি ভালো নাও বাসো তাতেও সমস্যা নেই, খুব শীঘ্রই আমাকে ভালোবেসে ফেলবে। তোমার মুখ থেকে আমি ভালোবাসার কথাটা স্বীকার করিয়েই ছাড়বো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এত সোজা নয়। এত কঠিনও নয়। আমিও দেখবো। ওকে, দেখে নিও। এনাজ আমার থেকে দূরে সরে গেল। আমি বড় করে হাফ ছাড়লাম। এতক্ষণ ধরে মনে হচ্ছিল কেউ নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। হঠাৎ একটা কথা খেয়াল হতেই আমি এনাজকে বললাম, চলুন নৌকা দিয়ে ঘুরি। আমি নৌকা চালাতে পারি না। তাহলে পারেনটা কি? তা আমাকে অনেক ভালোবাসতে। ইস, তাই ইমরানদের ডাকি, দেখি ওরা কেউ পারে কিনা। এনাজ সবাইকে ডাকলো। একে একে সবাইকে জিজ্ঞেস করা হলো, কিন্তু কেউ নৌকা চালাতে পারে না। আমি ভেবেছিলাম নৌকায় ঘুরবো, কিন্তু সে আসে সে ঘুরে বালি। রেগে বললাম, কেউ যখন নৌকা চালাতে পারে না তাহলে এই নৌকা রাখার মানে কি? মনে হচ্ছে মাশরুমের বদলে ব্যাঙের ছাতা সাজিয়ে রেখেছে। যাও, সবাই মিলে এই নৌকাকে জাদুঘরে সাজিয়ে রাখে আসেন। কেউ যদি জিজ্ঞেস করে এই নৌকার সাথে কি ইতিহাস জড়িত, তাহলে সাথে লিখে দিয়ে এই নৌকায় এনজিও সংস্থা তার টিটি পোকাকে প্রপোজ করেছে, তাই এই নৌকা এত স্পেশাল। একটাও কাজের না, সব নিষ্কর্ম। এনাজ মুখ গোমরা করে বলল, আমার কোনো দোষ নেই, এই পুরো প্ল্যান ওরা সবাই মিলে করেছে। আমি জোরে চেঁচিয়ে বললাম, এই নৌকার আইডিয়া কার? সব বন্ধুরা একসাথে ইমরান হাশমি ভাইয়ার দিকে তাকালো। ভাইয়া হে হে করে হেসে বলল, নৌকায় বসে প্রপোজ করার আইডিয়াটা আমার ছিল, কিন্তু তোমার যে নৌকা দিয়ে ঘুরতে মন চাইতো সেটা আমার খেয়ালই হয়নি, নয়তো সেই ব্যবস্থাও করে রাখতাম। আমি দাঁতে দাঁত চেপে বললাম, যেমন ঘরোয়া মানুষ তেমন তার ঘরোয়া আইডিয়া, একটাও কাজের নয়। ধুর, মুডটাই নষ্ট করে দিল। আমি নৌকা থেকে নেমে গেলাম। এনাজও নেমে এলো। সে নামতেই তার সব বন্ধু তাকে ঘিরে ধরলো। ওয়াহিদ ভাইয়া জিজ্ঞেস করলো,
কি এনাস এক্সপেক্ট করেছে? এনাজ মুখটাকে একটুখানি করে মাথা নাড়িয়ে না বলল। তারপর কান্নার অভিনয় করে রায়হান ভাইয়ার কাঁধে মুখ গুজে বলল। শাহেদ ভাইয়া বলল, এই মেয়েরা না এমনই, ছেলেদেরকে পিছনে না ঘুরিয়ে কখনো রেসপেক্ট করে না। একটা ছেলেকে তার পিছনে ঘুরিয়ে কি মজা পাই তা আল্লাহ আর মেয়েটাই জানে। আজ অব্দি আমি বুঝতে পারলাম না। তাদের কথা শুনে আমি মিটমিট করে হাসতে লাগলাম। সবাই বেচারাকে সান্ত্বনা দিচ্ছে, আর তায়াং ভাইয়া আমার দিকে রেগে খাইয়া ফেলামু লুক দিচ্ছে। মিনিট 10 মধ্যে সেখান থেকে সবাই বের হয়ে গেলাম। একটা ছোট্ট টং দোকান থেকে সবাই একসাথে আনন্দ করে চা খেলাম। চায়ের বিলটা অবশ্য এনাজই দিয়েছে। তারপর যার যার বাড়ির দিকে রওনা দিলাম। শারমিনকে ওয়াহিদ ভাইয়া পৌঁছে দেবে, তন্নি তায়াং ভাইয়ার বাইকে, আর আমি এনাজের বাইকে উঠলাম। নদীর পাড়ে যাওয়ার সময় যতটা খারাপ লাগছিল, এখন তার 2 ডাবল বেশি ভালো লাগছে। ইস, এনজিও সংস্থা আমাকে ভালোবাসে, এই কথাটা মনে আসতেই মনে লাড্ডু ফুটছে। আমি এনাজকে মেনে নেব, তবে একটু দেরি করে। বাসার গেটের সামনে আসতেই আমরা নেমে গেলাম। তায়াং ভাইয়া তন্নি ভেতরে ঢুকে গেছে। এনাজ বাইকের সামনে থেকে প্রপোজ করার সেই গোলাপগুলো আর এক বক্স চকলেট আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্য। রিজেক্ট যেহেতু করনি, এইগুলো নিতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। অ্যাকসেপ্টও কিন্তু করিনি। করনি তো কি হয়েছে, খুব শীঘ্রই করে দেবে। তাছাড়া এতদিন অপেক্ষা করতে পেরেছি, আর কয়েকটা দিন কি করতে পারবো না? অবশ্যই পারবো। ইফাতের মতো আমিও একটা কথা বলছি, তুমি ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। এই এনাজ বিয়ে করলে তার টিডি পোকাকেই করবে। টিডি পোকা শুধু এনাজের, আর কারণ নয়। কথাটা বলেই এক চোখ মারলো। আমরা দুজন একসাথে হেসে উঠলাম। আমি চকলেট বক্সটা আর গোলাপগুলো তার হাত থেকে নিয়ে নিলাম। সে বাইক ঘুরিয়ে স্টার্ট করতেই আমি কিছুটা জোরে চেঁচিয়ে বললাম, আমার বাবা মাকে রাজি করান। তারা রাজি হলে আমার কোনো আপত্তি নেই। আপনার পোলাপাইনের আম্মা হতে আমি রাজি আছি। এনাজ চোখ দুটোকে রসগোল্লা বানিয়ে চাবি ঘুরিয়ে বাইক বন্ধ করে আমার দিকে তাকালো। আমি হাতে থাকা গোলাপগুলো দিয়ে মুখ ঢেকে ফেললাম। গোলাপ সরাতেই দেখতে পেলাম সে খুশি হয়ে ঠোঁটে হাত দিয়ে ফ্লাইং কিস দেখালো। আমি লজ্জা পেয়ে বাসার ভেতরে দৌড় দিলাম। পেছনে তাকানোর মতো অবস্থায় আমি নেই। সারা বাসায় হুলস্থুল লেগে আছে। সেই সকাল 6টার থেকে গোছগাছ শুরু হয়েছে। এখন সকাল 9টা, তবুও গোছগাছ শেষ হয়নি। আজ থেকে কলেজ বন্ধ, আর আজই আমরা গ্রামে যাব। আগামীকাল ভাইয়ার হলুদ সন্ধ্যা। সকাল থেকে এই অবধি আম্মু আব্বু চাচাতো ভাই বোন ভাগিনারা কল দিতে দিতে হাঁপিয়ে উঠছে। গতকাল রাতে কোনো কিছু গোছানো হয়নি। এতে তায়াং ভাইয়া আমাদের 3 জনের ওপর হ্যাপি রেগে গেছে। সব গুছিয়ে বোরখা পরে তৈরি হয়ে বসে আছি, কিন্তু এখন তায়াং ভাইয়ার খবর নেই। আধা ঘন্টা আগে বের হয়ে গেছে, এখনো আসার নাম নেই। বোরখা উঠিয়ে সোফায় 2 হাঁটু মুড়ে বসে বসে মোবাইল গুটোচ্ছি। তন্নিরও একই অবস্থা। খালামণি মেকআপ লাগিয়ে আমাদের সামনে এসে বলল, সব ঠিক মতো নিয়েছিস তো? গ্রামে গিয়ে আবার বলিস না এটা নিতে মনে নেই, ওটা নিতে মনে নেই, ওটা আনিনি। আমি মোবাইলের থেকে চোখ সরিয়ে খালামণির দিকে তাকিয়ে বললাম, আমি সব ঠিক মতো নিয়েছি। তন্নিকে জিজ্ঞেস করো ভালো করে, এর তো আবার অভ্যাস আছে একেবারে। খালামণি আমার সামনে থেকে সরে গিয়ে তন্নিকে জিজ্ঞেস করলো, সবকিছু গুছিয়ে নিয়েছিস তো? কোনো কিছু বাদ পড়েনি তো? আবার ভালো করে চেক করে দেখ। যদি বিয়ের অনুষ্ঠানে বলিস কোনো জিনিস আনতে মনে নেই, তাহলে কিন্তু খবর আছে। তন্নি বোকার মতো খালামণির দিকে তাকিয়ে আছে। তারপর জোরে চেঁচিয়ে বলল, আমাকে কিছু বলো। কি বলো? কিছু শুনতে পাচ্ছি না তো, জোরে বলো। একটা থাপ্পড় দিয়ে বয়রা বানিয়ে ফেলবো, তাহলেই শুনতে পাবি। কানের থেকে ইয়ারফোন খোল, যখন সময় পায় তখনই কানে ঢুকিয়ে বসে থাকে। খালামণি রেগে তন্নির কানের থেকে ইয়ারফোন খুলে ফেলল। তন্নি খালামণির মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে তিনি এত রেগে আছেন কেন। আমি মুখ টিপে কিছু সময় হাসলাম। খালামণি ওকে এক দফা ঝাড়ল। আমি হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিলাম, 9:15। তায়াং ভাইয়া আসার নাম নেই। আমি খালামণিকে জিজ্ঞেস করলাম, খালামণি আমরা কি বাসে যাব? আমার বাসে উঠতে ভালো লাগে না, বমি করতে করতে অবস্থা খারাপ। বাসায় যাওয়ার পর বিছানা থেকে মাথা উঠাতে পারি নাই। বাসের ঘূর্ণিটা মনে হয় আমার মাথায় ঘোরে। খালামণি ব্যাগগুলো একসাথে জড়ো করতে করতে বলল, তোর তায়াং ভাইয়া তো
সিএনজি আনতে গেল, কে জানে পেয়েছে নাকি। যদি সিএনজি পায় তাহলে বাসে যাব না, ডাইরেক্ট এখান থেকে সিএনজি নিয়ে তোদের বাসার সামনে রাস্তার মোড়ে নামবে। আর যদি সিএনজি না পায় তাহলে বাসায় যেতে হবে।